ভেবে দেখুন তো, আমাদের এই ব্যস্ত জীবনে আমরা কতটা ভারী হয়ে পড়েছি। আমরা যখন গভীর রাতে একা ছাদের নিচে বা জানালার পাশে দাঁড়াই, তখন কি মনের ভেতরে কোথাও একটা তীব্র আকুলতা জেগে ওঠে না? যে ইস, যদি পাখির মতো ডানা ছাড়াই মুক্ত আকাশে ডানা মিলে যেত, কোনো কৃত্রিম যন্ত্র বা কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই কেবল নিজের ভেতরের এক অসীম শক্তির জোরে যদি ভেসে থাকা যেত শূন্যে। এই ব্যস্ত কোলাহলের পৃথিবী ছেড়ে অনন্ত কিছুক্ষণের জন্য মেঘেদের দেশে হারিয়ে যাওয়া যেত। আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে এই ভাবনাকে আপনার অবাস্তব একটা অলৌকিক কল্পনা বা কোনো রূপকথার গল্প বলে মনে হতে পারে। বিজ্ঞান হয়তো একে অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দেবে, কিন্তু একটা সত্যি কথা কি জানেন? আমাদের প্রাচীন ভারতীয় যোগ, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার সাধনায় একে কিন্তু মোটেও কোনো অসম্ভব বা কাল্পনিক বিষয় হিসেবে দেখা হয়নি। আমাদের প্রাচীন ঋষি এবং যোগীরা খুব গভীরভাবে জানে যে মানুষের ভিতরে এমন এক রহস্য দিক জানতেন। তারা জানতেন মানুষের এই হাড় মাংসের স্থূল শরীরের ভিতরে এমন কিছু শক্তি লুকিয়ে আছে, যা যদি একবার জেগে যায় তবে প্রকৃতি তৈরি এই চেনা নিয়ম, এই মহা অভিকর্ষ বলে, একে অনায়াসে চ্যালেঞ্জ করা সম্ভব। প্রতিটি বাঁধন ছিঁড়িয়ে ফেলা সম্ভব। ভারতীয় যোগশাস্ত্রে এই গোপন এবং অতীব শক্তিশালী বিদ্যাকেই বলা হয়েছে বায়ু সিদ্ধি। আজ আমরা এই ভিডিওতে কোনো সস্তা অলৌকিকতা বা জাদুর গল্প করতে আসেনি। আজ আমরা কথা বলবো আমাদের চেতনার সেই গভীর বিজ্ঞান নিয়ে, যা আপনাকে জীবনের এক অনন্য স্বাধীনতা স্বাদ দেবে। এই বিষয়ে গভীরে যাওয়ার আগে চলুন একটা ছোট্ট গল্প শুনে নেওয়া যাক। এক গভীর অরণ্যের মাঝে এক বিশাল পাহাড়ি ঝর্ণার পাশে এক তরুণ সাধক বছরের পর বছর ধরে ধ্যান করছিলেন। তার মনে কেবল একটাই তীব্র আকাঙ্ক্ষা ছিল, তিনি প্রকৃতির সমস্ত নিয়মকে জয় করবেন, তিনি বাতাসে ভাসবেন। তিনি মনে করতেন কঠোর পরিশ্রমে শরীরকে পাথরের মতো শক্ত করতে পারলেই হয়তো মহাকর্ষে হারানো যাবে। তাই তিনি দিনের পর দিন খাওয়া দাওয়া ছেড়ে নিঃশ্বাস বন্ধ করে কঠিন সব শারীরিক কসরত করতে লাগলেন। শরীর তার শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু মাটি থেকে 1 ইঞ্চিও উপরে তিনি উঠতে পারলেন না। একদিন সেই পথ দিয়ে যাচ্ছিলেন এক পরম জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসী। তরুণ সাধকের এই দৃশ্য দেখে তিনি মৃদু হাসলেন এবং বললেন, বৎস, তুমি নিজেকে লোহার মতো ভারী করার চেষ্টা করছো, যাতে তুমি মাটিকে আঁকড়ে ধরে রাখতে পারো। কিন্তু বাতাসে ভাসতে হলে তো লোহা হতে হয় না, বাতাসে ভাসতে হলে শুকনা পাতার মতো হতে হয়। তুমি বাইরে লড়াই করছো, অথচ তোমার ভিতরের অহংকার আর জেদ তোমাকে মাটির সাথে আরও শক্ত করে বেঁধে রেখেছে। এই একটি মাত্র কথা তরুণ সাধকের ভিতরের চোখ খুলে দিল। তিনি বুঝলেন, জোর করে নয়, নিজেকে সম্পূর্ণ শূন্য এবং হালকা করে দিলেই প্রকৃতির সাথে একত্র হওয়া যায়। আমাদের প্রাচীন গ্রন্থগুলোতে খুব স্পষ্টভাবে লেখা আছে, এই সৃষ্টি মূলত 5টি উপাদানে তৈরি: ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম, অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ। আমাদের এই শরীরটাও কিন্তু এই 5 তন্ত্রের একটা সুন্দর ভারসাম্য। সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের এই 5 তন্ত্রের ভারসাম্যকে প্রকৃতির চেনা ছকে ধরে রাখি, কিন্তু একজন সাধক যখন সাধনার মাধ্যমে নিজের ভেতরে এই উপাদানগুলোর রূপান্তর ঘটাতে পারেন, বিশেষ করে যখন তিনি বায়ু তত্ত্ব বা বাতাস এবং আকাশ তত্ত্ব বা শূন্যতার উপর পূর্ণ অধিকার লাভ করেন, তখন এই শরীরের চেনা সীমাবদ্ধগুলো একে একে ভেঙে শুরু করে। তখন মানুষ আর কেবল 2টি পায়ে হেঁটে চলা কোনো সাধারণ স্থূল প্রাণী থাকে না, সে হয়ে ওঠে এক মুক্ত আকাশের স্বাধীন যাত্রী। একেই বলা হয়েছে গুপ্ত বায়ু সিদ্ধি। এটি এমন একটি অলৌকিক অনুভূতি যা শুধু শরীরকে হালকা করে তা নয়, এটি আমাদের মন এবং আত্মাকেও সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত করে দেয়। প্রাকৃতিক দিক তাকালে কি আমরা এই সত্যটা আরও সহজে বুঝতে পারি না? একটি বিশাল মহিরু, যেমন ধরুন একটি প্রাচীন বড় গাছ, সে কিন্তু বছরের পর বছর ধরে মাটির নিচে তার শিকড়কে শক্ত করে ধরে রাখে। বাইরে থেকে দেখলে মনে হবে সে কত ভারী, কত স্থূল, কিন্তু বসন্তকাল যখন সে গাছের একটা ছোট্ট বীজে বাতাসে ভেসে বেড়ায়, তখন তার মধ্যে কোনো ভারী ভাব থাকে না, সে তখন সম্পূর্ণ হালকা। সেই বীজটির মধ্যে কিন্তু এই বিশাল গাছের সমস্ত সম্ভাবনা লুকিয়ে আছে। তবুও সে বাতাসের তালে তালে মাইলের পর মাইল ভেসে চলে। কেন জানেন? কারণ সে তখন মাটির মোহ ছেড়ে বাতাসের শক্তির কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে। মানুষের জীবনটাও ঠিক এই বড় গাছের বীজের মতো। যতক্ষণ আমরা আমাদের স্থূল চিন্তা, বাসনা আর অহংকার দিয়ে নিজেদের ভারী করে রাখবো, ততক্ষণ এই পৃথিবীর মহা আকর্ষণ আমাদের নিজের
দিকে টেনে রাখবে। কিন্তু যখনই আমরা আমাদের ভেতরের বায়ু উপাদানকে চিনতে পারবো, তখন আমরাও আধ্যাত্মিক আকাশে ডানা মেলতে পারবো। প্রাচীন ভারতে বাতাসকে বা বায়ুকে কখনো কেবল বাইরের হাওয়া বা অক্সিজেন বলে মনে করা হতো না, একে বলা হতো প্রাণ, আমাদের জীবনের মূল সার সত্তা। আমাদের উপনিষদ এবং যোগ সূত্রে বারবার বলা হয়েছে এই প্রাণী হলো সেই জীবনী শক্তি যা আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের মন এবং আমাদের চেতনাকে পরিচালিত করছে। যখন একজন সাধক এই প্রাণের গতিকে গভীরভাবে বুঝতে পারেন এবং একে নিয়ন্ত্রণ করতে শেখেন, তখন শুধু সে নিজের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করছেন তা নয়, বরং তিনি তার শরীরের প্রতিটি কোষকে নিজের বশে নিয়ে আসেন। বায়ুসিদ্ধি হলো এই প্রাণায়াম বা প্রাণ নিয়ন্ত্রণের সবচেয়ে সূক্ষ্ম এবং সর্বোচ্চ রূপ। তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে বায়ুর প্রাণ আর প্রাণীর চেতনা। এর অর্থ হলো আমাদের ভিতরের এই বায়ু শক্তি আসলে আমাদের চেতনারই একটা রূপ। মহর্ষি পতঞ্জলি তার বিখ্যাত যোগসূত্রে অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে এই কথাটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যখন একজন সাধক নিজের শরীর এবং বাইরের এই অনন্ত আকাশের মধ্যকার সম্পর্কের উপর সংযম স্থাপন করেন, তখন তিনি আকাশে গমন করার শক্তি লাভ করেন। এখানে সংযম শব্দটির অর্থ কোনো জবরদস্তি নয়। যোগশাস্ত্রে ধারণা, ধ্যান এবং সমাধি এই তিনটি যখন এক বিন্দুতে এসে মিলে যায়, তাকেই বলা হয় সংযম। যখন মন, প্রাণ এবং শরীর সম্পূর্ণ একাত্ম হয়ে যায়, তখন চেতনা এত সূক্ষ্ম এবং এত পবিত্র হয়ে ওঠে, এই স্থূল হাড় মাংসের শরীরটাও সেই সূক্ষ্মতাকে অনুসরণ করতে বাধ্য হয়। এখানে এসে আমাদের মনের ভেতরের সত্যটা বোঝার জন্য আরও একটি সুন্দর ঘটনা জেনে নেওয়া দরকার। এক রাজ্যে এক বিখ্যাত ভাস্কর্য ছিলেন। তিনি পাথর কেটে এত সুন্দর মূর্তি বানাতেন, সে মনে হতো মূর্তিগুলো এখনই কথা বলে উঠবে। রাজা থেকে ডেকে বললেন, তুমি তো পাথরের শরীরে প্রাণ দিতে পারো, কিন্তু তুমি কি জানো আসল মুক্তি কি? ভাস্কর্য কোনো উত্তর না দিয়ে রাজাকে তার কারখানায় নিয়ে গেলেন। সেখানে একটা বিশাল পাথরের ছাই পড়েছিল। ভাস্কর্য রাজাকে বললেন, মহারাজ, এই পাথরের দিকে তাকান, এটি অত্যন্ত ভারী এবং একে নাড়ানো কঠিন। এর কারণ এর ভিতরে অনেক অপ্রয়োজনীয় অংশ জড়িয়ে আছে। এরপর ভাস্কর্য তার হাতুড়ি আর ছেনি নিয়ে সেই পাথরের অপ্রয়োজনীয় অংশগুলো কাটতে শুরু করলেন। কয়েকদিনের খোদাইয়ের পর সেই ভারী পাথর থেকে ডানামেলা এক অপূর্ব ডানাওয়ালা পরীর মূর্তি বেরিয়ে এলো। ভাস্কর্য বললেন, মহারাজ, আমি কিন্তু বাইরে থেকে এই মূর্তিতে ডানা জুড়ে দিইনি, ডানাটা এই পাথরের ভিতরেই লুকিয়েছিল। আমি শুধু অপ্রয়োজনীয় পাথরগুলোকে কেটে বাদ দিয়েছি, আর তাতেই মূর্তিটি হালকা হয়ে ডানা মেলার জন্য তৈরি হয়ে গেছে। আমাদের জীবনটাও ঠিক সেরকমই বন্ধুরা, এই পাথরের মতো। আমাদের ভিতরেও কিন্তু সেই ওড়ার ক্ষমতা, সেই পরম স্বাধীনতা লুকিয়ে আছে। কিন্তু আমাদের রাগ, আমাদের লোভ, আমাদের মোহ, আমাদের ভয়, আমাদের এই বিশাল অহংকার, এগুলো অপরজনীয় পাথরের মতো আমাদের উপর চেপে বসে আছে। এগুলো আমাদের এতটাই ভারী করে তুলেছে যে আমরা মাটির বুক থেকে উপরে উঠতেই পারি না। বায়ুসিদ্ধির আসল রহস্য হলো নিজের ভেতরের অপ্রয়োজনীয় ভারী বোঝাগুলোকে ছেনি হাতুড়ি দিয়ে কেটে বাদ দেওয়া। যখনই মন থেকে এই অহংকারের বোঝা নেমে যাবে, তখনই শরীর এবং চেতনা শুকনো পাতার মতো হালকা হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান কিন্তু আজ পরোক্ষভাবে এই তথ্যের দিকে এগিয়ে চলছে। আজ আমরা জিরো গ্র্যাভিটি বা শূন্য মহাকর্ষণ, ম্যাগনেটিক ট্রেন কিংবা কোয়ান্টাম লেভিটেশন নিয়ে কথা বলি। বিজ্ঞান প্রমাণ করেছে যে কোনো বস্তুর ঘনত্ব যদি বাতাসের চেয়ে কম করা যায় বা বিশেষ চৌম্বকীয় ক্ষেত্রে তৈরি করা যায়, তবে মহাকর্ষ বুড়ো আঙুল দেখিয়ে যে কোনো ভারী বস্তুকে বাতাসে ভাসিয়ে রাখা সম্ভব। বিজ্ঞানের সাথে আমাদের প্রাচীন যজ্ঞের পার্থক্য শুধু এটুকুই যে বিজ্ঞান এই কাজটি করার জন্য বাইরের নানা রকমের জটিল যন্ত্রপাতি, প্রযুক্তি আর জ্বালানির সাহায্য নেয়। আর আমাদের প্রাচীন ঋষিরা এই একই জিনিস সম্ভব করেছেন মানুষের ভিতরের অসীম শক্তি, প্রাণ এবং শুদ্ধ চেতনার জোরে। এই বায়ু সিদ্ধির সাধনা কোনো একদিন বা এক বছরের বিষয় নয়। এর জন্য প্রয়োজন বছরের পর বছর ধরে গভীর সাধনা, আত্মশাসন এবং সঠিক সমর্পণ। এর প্রথম ধাপ হলো শ্বাসের প্রতিটি শ্বাস আপনাকে সূক্ষ্মভাবে দেখতে হবে, সচেতনভাবে দেখতে হবে। আমরা প্রতিদিন যে শ্বাস নিচ্ছি তা অত্যন্ত অচেতনভাবে নিচ্ছি। সাধক প্রথমে তার শ্বাসকে গভীর, দীর্ঘ এবং পুরোপুরি সচেতন করতে শেখেন। দ্বিতীয় ধাপ হলো কুম্ভ, অর্থাৎ শ্বাসকে ভিতরে আটকে রাখার শিল্প। যখন শ্বাসকে ভিতরে স্থির করে দেওয়া হয়, তখন শরীরের ভিতরে বায়ু উপাদান প্রবল হয়ে ওঠে। আর তৃতীয় ধাপ হলো সূক্ষ্ম শ্বাস, যেখানে শ্বাস এত ধীর আর শান্ত হয়ে যায় তা আর বাইরে থেকে বোঝাই যায় না, কেবল চেতনার স্তরে তা টের পাওয়া যায়। এই অবস্থায় পৌঁছালে শরীরের ভারী ভাব পুরোপুরি মুছে যায় এবং শরীর তখন প্রকৃতির সাধারণ নিয়মের ঊর্ধ্বে উঠে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে ওঠার শক্তি পায়। তবে মনে রাখবেন, বায়ু সিদ্ধি মানে শুধু এই হাড় মাংসের শরীরটাকে পাখির মতো আকাশে উড়িয়ে দেওয়া নয়। এটা একটা আংশিক সত্য। এর আসল এবং গভীর অর্থ হলো মানসিক এবং আধ্যাত্মিক উড়ায়ন।
যখন আপনার মন থেকে সমস্ত চিন্তার বোঝা, সমস্ত বাসনার শৃঙ্খলা আর এই সংসারের মোহ মায়ার বাঁধন আলগা হয়ে যাবে, তখন আপনার মনে হবে এই পুরো ব্রহ্মাণ্ড আপনার চেতনার ভিতরে এসে মিশে গেছে। প্রাচীন যোগীরা বলতেন, বায়ুসিদ্ধিপ্রাপ্ত মানুষ বাইরের আকাশে ওড়ে না, সে ওড়ে তার ভিতরের অনন্ত আকাশে। আসল ওড়া হলো নিজের চিন্তা ভাবনা থেকে মুক্ত হওয়া, নিজের আবেগের গুলামি থেকে মুক্তি পাওয়া। আজকের দিন দাঁড়িয়ে আমরা হয়তো পূর্ণ বায়ু সিদ্ধি লাভ করে আকাশে ভাসতে পারবো না, কিন্তু এই প্রাচীন বিজ্ঞানের মূল নীতিটাকে তো আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আমরা আমাদের শরীরকে হালকা এবং সাত্ত্বিক রাখতে পারি। প্রতিদিন সকালে শান্ত পরিবেশে বসে কিছুটা সময় গভীর ও সচেতন শ্বাস প্রশ্বাসের অভ্যাস করতে পারি। যখনই আমরা সকালের তাজা বাতাসে হাঁটবো, খোলা আকাশের নিচে বসবো, তখন যদি চারপাশে সবুজ গাছপালা আর প্রকৃতির অসীম শক্তিকে নিজের ভিতরে অনুভব করতে পারি, তবেই আমাদের ভিতরে বায়ুতত্ত্ব শুদ্ধ হতে শুরু করবে। এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের মনকে এত হালকা করে দেবে যে জীবনের কোনো কঠিন পরিস্থিতি, কোনো মানসিক চাপ আর আমাদের নিচের দিকে টেনে নামাতে পারবে না। আমরা রোজকার চেনা যাতাকালের জীবন থেকেও এক অদ্ভুত হালকা ভাব আর পরম স্বাধীনতা অনুভব করব। তাই আজ ভিডিওর শেষে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা কি সত্যিই বিশ্বাস করেন যে মানুষ কেবল কৃত্রিম কলকবজা আর মেশিনের সাহায্যেই উঠতে পারে, নাকি মানুষ নিজের ভিতরেও এমন এক অসীম আকাশ লুকিয়ে আছে যাকে সে তার নিজের শুদ্ধ চেতনার বিশ্বাস দিয়ে ছুঁয়ে দেখতে পারে? ওড়ার জন্য আসল ডানা প্রয়োজন হয় না, ওড়ার জন্য প্রয়োজন হয় এক গভীর বিশ্বাসের, যে বিশ্বাস আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এই ছোট শরীরে সীমাবদ্ধ নন, আপনি হলেন সেই অনন্ত চেতনার অংশ। আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে মন্তব্য করে আমাদের জানাবেন। ভালো থাকুন, সচেতন থাকুন, নিজের ভেতরের শক্তিকে অনুভব করুন এবং জীবনের প্রতিটি ক্ষণে হালকা ও মুক্ত থাকুন।